আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই জানেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যিনি তুরস্কের যে গোয়েন্দা সংস্থা MIT তার সাবেক প্রধান, তিনি 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন এবং বিমানবন্দরে তাকে গ্রহণ করার জন্য, তাকে রিসিভ করার জন্য উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তারপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এবং তাকে যেই সম্মানের সহিত বিমানবন্দরে গ্রহণ করা হলো এবং তারপরের দিন এনসিপি নেতারা দেখা করলো, জামাতের আমির আজকে সন্ধ্যায় বৈঠক করলেন এবং চরম ফলপ্রসূ আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপক চুক্তি হচ্ছে। তুরস্ক বাংলাদেশকে যত সব আধুনিক সমরাস্ত্র আছে এগুলো বাংলাদেশকে দিতে চায় এবং বাংলাদেশ যাতে সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় এ ব্যাপারে তুরস্ক কাজ করতে চায়। তুরস্কের সঙ্গে বাংলাদেশের $1.3 বিলিয়ন ব্যবসা বাণিজ্য আছে, এটাকে $2 বিলিয়ন উন্নতি করতে চায় এবং তুরস্ক নারায়ণগঞ্জে একটি সামরিক ড্রোন কারখানা স্থাপন করতে চায়। এই ড্রোন কারখানায় তুরস্ক বাংলাদেশের সস্তা শ্রমিক কাজে লাগিয়ে কম খরচ উৎপাদন করতে পারবে এবং সেখান থেকে বাংলাদেশও ড্রোনের একটা অংশ পাবে। এভাবে এই সামরিক ড্রোনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক আরো বিভিন্ন চুক্তি মুক্তি হবে। তারপরে বাংলাদেশ সরকার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে যে আপনারা আমাদের স্টুডেন্টদেরকে আরো বেশি বেশি করে বৃত্তি দেন, যাতে তারা স্কলারশিপ, যাতে তারা বিনা খরচে তুরস্কের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়। নিঃসন্দেহে এগুলো ভালো বিষয়। একটা কথা বলে যাবো, সেটা হচ্ছে যে আমরা যারা অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করি, বাংলাদেশে যে ভাইরা আছে অনেক কষ্ট করে ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানান, এবং সরকার বলেছিল যে 7.5% ট্যাক্স কাটবে, পরে এটা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু ডাচ বাংলা ব্যাংক এখনো কেটে চলেছে। এই ডাচ বাংলা ব্যাংক কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা থেকে 7.5% টাকা ট্যাক্স কেটে নিচ্ছে। এটা কিন্তু প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, কারণ এত কষ্ট করে ভিডিও বানায়। আমি জানি ভিডিও বানাতে কত কষ্ট, এতে কয় টাকা এই হয়, তাই না? এর উপরে যদি সরকার এই 7.5% ভাগ বসায়, এটাও তো এক ধরনের রেমিটেন্স। গরিবের পেটে লাথি মারেন না সরকার। তো যাই হোক, এই যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসলো এবং যে বিরল সম্মানে ভূষিত হলো, এটার কিন্তু প্রয়োজন ছিল। এবং কষ্ট লাগে কি, বিএনপির কিছু ছাত্রী অ্যাক্টিভিস্ট আছে না, আপনারা হয়তো বলবেন যে ভাই ছাত্রী বলেন কেন? ছাত্রী বলি এই কারণে যে বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলা, এদেরকে কিন্তু বিএনপি গনেও না। বিএনপি কি নীতি নির্ধারণী কাজ করবে, কি ডিসিশন নিবে, বিএনপির প্রিন্সিপাল কি, এগুলো নিয়ে ওদের সঙ্গে কোনো আলোচনা করেও না এবং বিএনপির ডিসিশন মেকারদের সঙ্গে ওদের বিন্দু মাত্র সম্পর্ক নাই। নাম বলবো না, ওই যে একটা করছে না বিকন, বাংলাদেশ সেন্ট্রিস্ট অ্যাক্টিভিস্ট নেশন, বিকন এরকম মনে কিছু একটা। তো ওরা আবার ওই যে আওয়ামী লীগের আমলে সিআরআই ছিল না, ওই সিআরআই এর আদলে এই বিকন করছে। সিআরআই যেমন আওয়ামী লীগের পক্ষে গুণগান করত, প্রোপাগান্ডা চালাইতো, তারপরে আওয়ামী লীগের পক্ষে ভুয়া নিউজ ছড়াইতো, এই বিকন সেটা করতে চায়। এখন সিআরআই এর তো একটা ফান্ড ছিল, আওয়ামী লীগ থেকে ফান্ড পেত, অফিসও পাইছে। ওই যে বঙ্গবন্ধুর যে বাড়ি ধানমন্ডি 32 ওই পাশে 6তলা বিল্ডিং আছে, ওইখানে তাদের অফিস ছিল। সিআরআই এর যে প্রধান তন্ময়, তাকে তিতাস গ্যাসের চেয়ারম্যান বানিয়ে দিছিল। কিন্তু এই বিএনপির এই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলা, এদেরকে তো কেউ এদেরকে কেউ তো গণদূরের কথা, এদেরকে বিএনপিও গনে না। ওরা করে কি, ওরা থুথু মাইরা পরে আবার নিজের থুথুই চেটে চেটে খায়। কিভাবে? যেমন দেখেন, এই যে বলল খলিলুর রহমান তিনি নাকি এই দেশের শত্রু, তিনি আমেরিকার দালাল, তিনি পাকিস্তানের দালাল। খলিলুর রহমান দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু। খলিলুর রহমানকে উপদেষ্টা পদ থেকে বাদ দিতে হবে, তো কথা। সেই খলিলুর রহমানকে এখন যখন তারেক রহমান করলো, তখন সেই ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো আবার খলিলুর রহমানের প্রশংসা শুরু করলো। শুধু কি তাই, এই প্রশংসা কন্টিনিউ চলতেই আছে। যেমন ওই যে গত পরশুদিন জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলো, সব ছাত্রী অ্যাক্টিভিস্ট গুলো গণহারে প্রশংসা শুরু করলো
যারা এই কয়েক মাস আগেই খলিলুর রহমানকে একদম এমন অকথ্য বাজে ভাষায় গালিগালাজ করত, এখন একদম 360 ডিগ্রি ঘুরে গেল। তার মানে নিজের থুথু নিজে চেটে খেলো। আবার দেখলাম আজকে যখন এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসলো বাংলাদেশে, তখন সবাই প্রশংসা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসছে, তারপরে খলিলুর রহমান সাহেব গেছে, শামা ওবায়দ গেছে, হুমায়ুন কবির গেছে, রিসিভ করছে, ভালো আলোচনা হয়েছে, অনেক চুক্তি হবে, আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন, আজকে রোহিঙ্গা ক্যাম্পে গেছেন, অনেক প্রশংসা। অথচ এই ছাপরি অ্যাক্টিভিস্ট গুলো তারা কি বলে না নির্বাচনের আগে যে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT তারা জামাতকে টাকা দেয়, এবং জামাতের পরিকল্পনায় তুরস্কের গোয়েন্দা সংস্থা নাকি তারেক রহমানকে মেরে ফেলার পরিকল্পনা করতেছিল? বলছে কিনা? বলছে তো। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের কি বিশ্বাস হয় যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT কে বলবে তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য? এটা কোনো কথা বলেন তো আপনি? কিন্তু এই ছাপরি অ্যাক্টিভিস্ট গুলো এই সমস্ত কথা সেই সময় বলতো। আরে ভাই, তো আওয়ামী লীগ না, বিএনপি জামাত 29 বছর ধরে একসঙ্গে পথ চলেছে। লন্ডনে আমরা কখনো বিএনপি জামাত আলাদা দেখি নাই, যা বিএনপি তাই জামাত, যা জামাত তাই বিএনপি। সেই শফিকুর রহমান তুরস্কের গোয়েন্দা সংস্থাকে বলবে তারেক রহমানকে সরিয়ে দেওয়ার জন্য, এই ছাপরি অ্যাক্টিভিস্ট গুলো সেগুলো বলেছে। তুরস্কের চরম সমালোচনা, তুরস্ক জঙ্গি রাষ্ট্র, তুরস্ক খুব খারাপ। কারণ ভারত তুরস্ককে পছন্দ করে না। কারণ পাহেলগামে যখন একটা সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে দুইটা দেশ সরাসরি দুইটা দেশে সাপোর্ট করেছে। পৃথিবীর সব দেশ নিরপেক্ষ ছিল, কিন্তু দুইটা দেশ ভারত ও পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছে। ইসরায়েল সমর্থন করেছে ভারতকে, আর তুরস্ক সমর্থন করেছে পাকিস্তানকে। তুরস্ক বলেছে পাকিস্তান আমাদের ভাই। এই কথার পরে নরেন্দ্র মোদী খুব ক্ষিপ্ত, তারপরে বিজেপি ক্ষিপ্ত, ভারতের অনেক রাজনীতিবিদ ক্ষিপ্ত যে তুরস্ক আমাদের শত্রু রাষ্ট্র, আমরা এদেরকে শত্রু বলেই ভাববো, আমাদের ভারতীয়রা আর তুরস্কে যাবে না, ওদের ট্যুরিজম শেষ হয়ে যাবে। কিন্তু ওরা জানে না যে তুরস্ক দেশটা আয়তনে প্রায় ভারতের সমান, এবং তুরস্কে যে কি পরিমাণ টুরিস্ট যায়, আমি নিজে 2বার গেছি। আপনাদেরকে বলে রাখি যে তুরস্কে প্রতি বছর যেই পরিমাণ টুরিস্ট যায়, ইন্ডিয়ানরা তার 1%ও না, অর্ধেক পার্সেন্টও না। সেই ভারতের লোকেরা তুরস্কেতে হলিডেতে গেল কি গেল না, এতে কি আসা যায়? কিছুই আসা যায় না। বরং তুরস্ক এই যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, সামরিক ব্যবস্থাপনা, সামরিক টেকনোলজি, সমরাস্ত্র নির্মাণে তারা যে দক্ষ, সেটা আমাদেরকে তারা দিতে চায়। আমরা তাহলে কেন নেব না? আজকে ইন্ডিয়ান একটা ডিফেন্স একটা মিডিয়াতে পড়লাম যে তাদের একজন বলতেছে, তাদের একজন মেজর না কি পদমর্যাদার বলতেছে যে কেন বাংলাদেশ পাকিস্তান থেকে এই যে F-17 বিমান কিনতেছে তা আমার বোধগম্য না। উনি আরো বললেন যে গত বছর যে অপারেশন সিন্দুর হয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ, সেখানে তো পাকিস্তানের অনেক বিমান ভূপাতিত হয়েছিল, কাজে এগুলো তো কার্যকর না। পাকিস্তানের যে F-17, তারপরে চায়না থেকে যে C-10, এইসব বিমান তো কার্যকর না। অথচ গত বছর আমরা জানি যে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ভারতের 5টা বিমান বর্ধিত করেছে, যার ভিতরে 2টা ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল, যেটা ভারত কিনেছিল। এবং ওই ঘটনার পর রাফালের শেয়ার মার্কেট একদম পড়ে যায়, এবং পাকিস্তানের যে F-17 এবং চীনের যে C-10 ব্যাপক হারে বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে কি এদের অবস্থা। এরা মানে দেখতে নারী চলন বাঁকা। এখন তারেক রহমানের পররাষ্ট্রনীতি কিন্তু খলিলুর রহমান নির্ধারণ করে, যেই খলিলুর রহমান ইউনূসের আমলের পররাষ্ট্রনীতি নির্ধারণ করত। ইউনূসের আমলে কিন্তু তৌহিদ হোসেন ছিলেন নামমাত্র পররাষ্ট্রমন্ত্রী, যেটা তৌহিদ হোসেন কিন্তু বলেছেন যে তিনি একাধিকবার পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস তাকে পদত্যাগ করতে দেন নাই। তো সেই ইউনূস সরকারের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাই কিন্তু চলতেছে, শুধু একটু ডিফারেন্স হচ্ছে যে এই সরকার ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু হাসিনার মতো ভারতকে ছেড়ে দিতে রাজি না। আপনারা তো দেখতেছেন যে এই কদিন ধরে যে ভারত চেষ্টা করতেছে সীমান্ত দিয়ে মানুষকে পুশিং করতে, কিন্তু আমাদের দেশপ্রেমিক বীর বিডিআর সেনারা এটা ঠেকিয়ে দিচ্ছে। এখন এটাও ঠিক যে যদি বাংলাদেশি হয়, সরকারের আসলে উচিত যে কাগজপত্র যাচাই বাছাই করে এদেরকে ফিরিয়ে আনা।
আর যদি শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলার কারণে কোনো ভারতীয়কে ঠেলে দেয়, সেটা গ্রহণ না করা। আর আরেকটা জিনিস আমি বুঝি না ভাই, বাংলাদেশ আর ভারতের ভিতরে তো একটা পার্থক্য নাই, মানে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এবং ভারতের ইকোনমিক কন্ডিশন সেম। যদি বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য হতো, তবে সেটা হতো ভারতের অন্যতম একটি ধনী অঙ্গরাজ্যের মধ্যে একটি। তাহলে এই যে বাংলাদেশ থেকে মানুষগুলো ভারতে যায়, মানে ভারত যেই মানুষগুলোকে জড়ো করেছে সীমান্তে, সবাই তো ভারতীয় না, অনেকে বাংলাদেশি আছে না, তো সেই বাংলাদেশিরা ভারতে গিয়ে কাজ করে। কি কাজ করে? বেশিরভাগই রাজমিস্ত্রির কাজ করে। ওই দিন দেখলাম একজন মিডিয়াতে বলতেছে যে আমি ভারতের গুজরাটে রাজমিস্ত্রির কাজ করি। বলে কত পান? বলে ডেলি 400 রুপি পাই। তাহলে ডেলি 400 রুপি হলে ধরলাম যে বাংলাদেশি টাকা 500 টাকা। আরে বাংলাদেশে তো অ্যাভেলেবল রাজমিস্ত্রি ইনকাম করতে পারে 800 টাকা, 900 টাকা, 1000 টাকাও ডেলি ইনকাম করে। তাহলে সেই তুমি কেন ভারতে অবৈধভাবে গিয়ে তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে? এদেরকে আসলে ফেরত এনে পিটানো দরকার, যে তোরা কেন ভারতে গেলি? ভাই, মানুষ আমেরিকা যায়, ইংল্যান্ডে যায়, ইউরোপে যায়, অস্ট্রেলিয়া যায়, একটা স্ট্যান্ডার্ড আছে। ভারতে মানুষ কেন যায় ভাই অবৈধভাবে বাংলাদেশ থেকে? আমি বুঝি না। তো যারা যায়, যদি গিয়েই থাকে, ওদেরকে যদি ভারত ফেরত দিতে চায়, ওদেরকে ফেরত এনে ওদেরকে মানে ওদের ছাপায় লাঠি দিয়ে কটা দিতে হবে। তোরা কেন ভারতে যাস? দুনিয়ার আর কোনো দেশ পাইলি না যেখানে আমাদের দেশে 800, 900, 1000 টাকা দিয়েও রাজমিস্ত্রি পাওয়া যায় না, লেবার শর্টেজ, সেখানে ওরা ভারতে যায় 400 রুপি করে ডেলি পায়। মানে কি একটা অবস্থা! তাই হচ্ছে কি অবস্থা এখন, যেটা বললাম আর কি, যে বিএনপি সরকার কিন্তু সীমান্তে একদম পরিপূর্ণভাবে পাহারা রাখছে। তোমরা ইচ্ছা করলেই পুশ ইন করবা, যাকে মন চায় তাকে বাংলাদেশ ঠেলে পাঠিয়ে দিবা, ওইটা হতে পারবে না। এবং দেখেন আপনি, আজকে যে একটা ভারতের সাপ্তাহিক যে পররাষ্ট্র মন্ত্রক যে ব্রিফিং হলো, সেখানে রণধীর জয়সওয়াল, তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা সীমান্তে পুশ ইন করেন কেন, সীমান্তে আপনারা লোক ঠেলে দেন কেন? উনি একদম ডাইরেক্ট অস্বীকার। উনি বলে যে না, আমরা এটা করবো না, আমরা এটা করি না, একদম অস্বীকার। পরে আবার জিজ্ঞেস করলো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন, উনি বলেন যে এই বিষয়ে আমার জানা নাই। কারণ বলবে না তো, থোতামুক্ত ভোতা হয়ে গেছে। এখন অনেকেই বলতেছে যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছে, এই কারণে সে মিথ্যা ব্লেম করতেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কিন্তু আপনি যদি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর দিকে তাকান, শুধু ভারতীয় গোয়েন্দা সংস্থা রই না, ভারতীয় গোয়েন্দা সংস্থা র, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, তারপরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবি, এরা সবাই কিন্তু কম বেশি যাকে শত্রু মনে করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এর আগেও। রাশিয়ার কেজিবি তো একদম বিষ প্রয়োগ করে মেরে ফেলে। তারপরে সৌদি আরব কি করেছে? সৌদি আরব তো কয়েক বছর আগে সাংবাদিক খাগোশিকে তুরস্কের দূতাবাসে মেরে ফেলেছে না? ফেলেছে তো। তো এটা ভারতের গোয়েন্দা সংস্থা র করে, সিআইএ করে, মোসাদ তো আরো ডেঞ্জারাস। ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা আপনি পৃথিবীর যে প্রান্ত থাকেন না কেন, ওইখানে গিয়ে আপনাকে শেষ করে ফেলবে। এখন নিকট ভবিষ্যতে তো ভারত 2টা গুপ্ত হত্যা করেছে। বিশেষ করে কানাডায় যে খালিস্তানপন্থী একজন আন্দোলনকারী হরদীপ সিং নির্জার, তাকে ভারত এই গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে মেরে ফেলেছে। এবং এটা কানাডিয়ান একাধিক তদন্ত কমিটি বলেছে যে ভারতের একদম সর্বোচ্চ নেতারা এর সঙ্গে জড়িত, তাদের নির্দেশেই এই ভারতীয় গোয়েন্দা সংস্থারও কানাডায় অবস্থিত খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্ঝরকে মেরে ফেলেছে। এবং এরপরে কিন্তু কানাডার সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক অনেক খারাপ ছিল, আস্তে আস্তে এখন উন্নতি হচ্ছে। পরে সেই একই সময় সেই আমেরিকা অবস্থিত আরেকজন খালিস্তানপন্থী নেতা গুরুপান্ত সিং পান্নু, সেই পান্নুকে হত্যা করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার নিখিল মিশ্রা নামে একজনকে ভাড়া করেছিল। তো সেই নিখিল মিশ্রা আবার যাকে ভাড়া করছে মারার জন্য, সে আবার এফবিআই কে বলে দিছে আমেরিকার। পরে এফবিআই ওদেরকে গ্রেপ্তার করছে। নিখিল মিশ্রা পালিয়ে গেছে চেক রিপাবলিকে, সেখান থেকে তাকে আমেরিকা ধরে আনছে, যদিও ভারত চেষ্টা করতেছে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ভারত এগুলা করে। এখন আমি জানি না
ওসমান হাদিকে তো অবশ্যই ফয়সাল করিম মেরেছে এবং আলমগীর শেখ সঙ্গে ছিল, বাট এরা কার প্ররোচনায় মেরেছে? আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগ কিছু লোকজন জড়িত ছিল, বা শুধু কি আওয়ামী লীগ, নাকি এর পিছনে কোন দেশের গোয়েন্দা সংস্থা আছে, নাকি আসলেই মমতা বিজেপিকে ফাঁসানোর জন্য এগুলো বলতেছে? কারণ যেহেতু মমতার খুব কঠিন অবস্থা, ভরাডুবি, দল ভাঙনের পথে, মমতা একদম অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছে, সুতরাং মমতা হয়তো ক্ষোভ থেকেও বলতে পারে, জানি না আমরা। তবে আমরা চাই যে এটার তদন্ত হোক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কিন্তু এরকম গুপ্ত হত্যার অভিযোগ আছে, এবং কম বেশি যেটা বললাম যে পৃথিবীর সকল গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এরকম গুপ্ত হত্যার কম বেশি অভিযোগ আছে। আমেরিকা, তারপরে ইসরায়েল, পাকিস্তান, রাশিয়া সবাই এগুলো করে, কম বেশি করে। এখন ইউনূস সরকারের যে পররাষ্ট্রনীতি ছিল এটাকেই তারেক রহমান অনুসরণ করতেছে। বিশেষ করে আপনি দেখেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, এটা হচ্ছে খলিলুর রহমানের সিদ্ধান্ত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে, চীনের সঙ্গে, তুরস্কের সঙ্গে, আমেরিকার সঙ্গে, সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। তারেক রহমান বলেছেন না যে সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু হাসিনার আমলে ভারত চাইতো যে বাংলাদেশ যার সঙ্গেই সম্পর্ক করুক না কেন আগে আমাদের অনুমতি নিয়ে করতে হবে। আপনাদের খেয়াল আছে যে শেখ হাসিনা তার পলায়নের কয়েকদিন আগেই চীন থেকে সফর করে এলো না? এলো তো। তখন কিন্তু চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা যে চীন যাবে, ভারত কি রাগ করবে না? তখন হাসান মাহমুদ বলেছিল যে আমরা ভারতের অনুমতি নিয়েই চীনে যাচ্ছি। তার মানে শেখ হাসিনা চীন সফরের আগে ভারত থেকে অনুমতি নিয়ে নিয়েছে। তো এই যদি হয় একটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি, তাহলে কিভাবে হয়? হয় না তো। কিন্তু তারেক রহমানকে আপনি পছন্দ করেন অপছন্দ করেন সেটা তো অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাংলাদেশ ওই হাসিনার মতো ভারতের গোলামির পর্যায়ে ফিরে যাবে না। বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, পাকিস্তানের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে, চীনের সঙ্গে, তুরস্কের সঙ্গে, সবার সঙ্গে সুসম্পর্ক চায়। বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনবে, চীন থেকে অস্ত্র কিনবে, তুরস্ক থেকে অস্ত্র কিনবে, যেখান থেকে সুবিধা সেখান থেকে পেয়ে বাংলাদেশকে একটি ইরানের মতো শক্তিশালী দেশ হতে হবে সামরিক দিক, যাতে কেউ তাকে আক্রমণের দুঃসাহস না দেখায়। এবং বাংলাদেশ কখনোই কোনো দেশে আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাবে না। বাংলাদেশ শুধু এসব করবে আত্মরক্ষার জন্য, যদি আক্রমণ করে তাহলে সে প্রতিহত করবে। এই আমরা চাই ভারত শান্তিতে থাকুক, আমাদেরকেও শান্তি থাকতে দিক, আমরা কোনো প্রবলেম চাই না, তাই না? এটা তো হওয়া উচিত প্রতিবেশীর সঙ্গে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এই শুভেন্দু অধিকারী দিনের পর দিন মুসলমানদের বিরুদ্ধে নানা কথাবার্তা বলতেছে, বাংলাদেশের বিরুদ্ধে বলতেছে, শেখ হাসিনাকে ক্ষমতা এনে দিবে, প্রতিদিন অসংখ্য মসজিদ বন্ধ হচ্ছে, অনেক মুসলমানদেরকে কোরবানিতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি সবকিছু, কিন্তু এগুলো তো হচ্ছে। তো এখন তুরস্কের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ততই ভারত অসন্তুষ্ট হবে। অসন্তুষ্ট হবে এই কারণে যে ভারত চায় বাংলাদেশকে একটা পরোক্ষভাবে অঙ্গরাজ্য বানিয়ে রাখতে, যেটা শেখ হাসিনার 15 বছরে কিন্তু সফলভাবে পেরেছিল, কিন্তু সেটা এখন ছুটে গিয়েছে। এখন তো ভারত অর্থনৈতিকভাবে অনেক খারাপ অবস্থায় আছে। ভারত বলছিল যে রাশিয়ার কাছ থেকে সে তেল কিনবেই, বলছিল আমরা স্বাধীন দেশ, আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনবো, কার বাপের কি। কিন্তু সেই ভারত এখন আমেরিকার ভয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ করে দিয়েছে, তাই না? এখন দেখুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতো নাই। নেপালের যে তরুণ প্রধানমন্ত্রী তিনি বলতেছেন যে মোদীকে আসতে হবে আমার সঙ্গে আলোচনা করার জন্য। শ্রীলঙ্কায় বামপন্থী নেতা, তারপরে পাকিস্তান তো আগে থেকে শত্রু, মালদ্বীপও মুখ ফিরিয়ে নিয়েছে। সব দিক দিয়ে ভারত আর আগের মতো সেই বৈশ্বিক প্রভাব রাখতে পারতেছে না, এবং ট্রাম্প চাচ্ছে চীনের সঙ্গে ঝামেলা কমিয়ে ফেলতে। কারণ ট্রাম্প মনে করে যে এই চীনের সঙ্গে আসলে ঝামেলা বাঁধিয়ে লাভ নাই। আগে মনে করতো যে ভারতকে সঙ্গে রাখলে চীনকে মোকাবেলা করা যাবে, কিন্তু এখন বুঝতে পেরেছে যে আসলে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করলেই আসলে আমেরিকার জন্য লাভ, তাহলে আর ওই ভারতের মতো ছাগলের 3 নম্বর বাচ্চাকে পালতে হবে না। সব মিলে আমি মনে করি যে তারেক রহমানকে আপনি পছন্দ করেন বা না করেন, কিন্তু তার যে পররাষ্ট্রনীতি, খলিলুর রহমান যে পররাষ্ট্রনীতি, সবার সঙ্গে চলো, বিশেষ করে যে চীনকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করাবে, পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনবে, পাকিস্তানে পাঠাচ্ছে বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য,
তারপরে তুরস্কের সঙ্গেও নতুন নতুন প্রযুক্তিগত বিভিন্ন কৌশল, বিভিন্ন সমরাস্ত্র, এই সব কিছুই আমাদের প্রয়োজন রয়েছে। এবং সর্বোপরি আমাদেরকে ইরান যেই ফর্মুলা অনুসরণ করতেছে, ইরান যেই ফর্মুলা অনুসরণ করে পৃথিবীর দুই পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তানাবুদ বানিয়ে দিয়েছে, আমাদেরকেও সেভাবেই একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং তুরস্কের সঙ্গে বিভিন্ন চুক্তির ফলে আমরা এতে আরো এক ধাপ এগিয়ে যাব বলেই আমি আশা করি। ধন্যবাদ।